এইদিকে ইয়ঞ্জন বেগম রুমে এসে তার লাকিজ গোছাতে ছিল, আর সুবিন সাহেব বিছানার উপর বসে বই পড়তেছিল। ইয়ঞ্জন বেগম লাকিজ গুছিয়ে সাইডে রেখে এসে সুবিন সাহেবের পাশে এসে বসে আর বলে, দেখো সুবিন, ওই বাসায় যাচ্ছি ঠিকই, তবে তের কোনো কথা বললে তুমি বলবে এখন না, আরো পরে। মেয়ে আমার অনেক ছোট। তুমি এসব কি বলছো ইয়ঞ্জন? আমার মেয়ে এখনো ছোট, এইসব নিয়ে আমি এখনো ভাবিনি। ইয়ঞ্জন বেগম কিছুক্ষণ চুপ করে থাকে, এরপরও আবারও বলে, শোনো না, আর একটা কথা, আমি সুগার এক্সামের পরে ওর বিয়েটা দিয়ে দিতে চাই। ছেলে মানুষ তো, কখন ওদের মত বদলে যায় বোঝা তো যায় না, তাই আমি ওর বিয়েটা আগিয়ে দিতে চাই। সুবিন সাহেব এতক্ষণ বইয়ের দিকে তাকিয়ে কথা বলতেছিল। ইয়ঞ্জন বেগমের মুখে এমন কথা শুনে সুবিন সাহেব ইয়ঞ্জন বেগমের দিকে তাকায় আর বলে, কি বলছো ইয়ঞ্জন? এত তাড়াতাড়ি কেন? আগে সুগার পড়াশোনাটা শেষ হোক, বিজনেসের দায়িত্বটাও বুঝে নিক, তারপরে না হয় বিয়ের কথা ভাবা যাবে। তা সুবিন, তুমি বুঝতে পারছো না, সুগা তো জানে না যে ওর বিয়ে ঠিক করে রেখেছি আমরা। যদি প্রেম করে আর এসে বলে ওই মেয়েকেই বিয়ে করবে, না না, এটা আমি কখনোই মানতে পারবো না। ইয়ঞ্জন, তুমি একটু বেশি ভাবছো। আমাদের ছেলে সুগা এরকম আর কখনোই করবে না। আজকালকার ছেলে মেয়ে ওরা কখন কি করবে সেটা কি তোমাকে বলে করবে? আমি ভরসা করতে পারছি না। যত তাড়াতাড়ি হোক আমি ওদের বিয়েটা দিয়েই দিব। আচ্ছা ঠিক আছে ইয়ঞ্জন, সেটা পরে দেখা যাবে। আগে সুগার এক্সাম শেষ তো হোক, এখন অনেক রাত হয়েছে, ঘুমিয়ে পড়ো। আগে সুগার এক্সামটা শেষ হোক। সুবিন সাহেব লাইট বন্ধ করে দেয়, ইয়ঞ্জন বেগম শুয়ে পড়ে। এদিকে জিমিন তার রুমে বসে লাকিজ গুছাতে ছিল। আয়নার সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতেছিল কোন ড্রেসটাতে তাকে ভালো মানাচ্ছে। এক একটা ড্রেস সামনে আনছে আর আয়নাতে তার নিজেকে দেখছে। তখনই পিছন থেকে কেউ একজন বলে, হ্যাঁ হ্যাঁ, ভালো লাগছে, পুরো বাঁদরের মতো লাগছে, এই ড্রেসটাতেই তোকে মানিয়েছে। জিমিন ভালো লাগছে এই কথাটা শুনে খুশি হয়ে যায় আর বলে, ঠিক বলছো সুগা ভাইয়া, এই ড্রেসটাতে আমাকে অনেক সুন্দর লাগ। জিমিন পুরো কথাটা না বলেই থেমে যায়, সুগার দিকে তাকিয়ে বলে, এক মিনিট, তুমি আমাকে বাদর বললে তাই না? জিমিনের কথা শুনে সুগা জোরে জোরে হাসতে শুরু করে। হাসতে হাসতে জিমিনের বেডের উপরে উঠে বসে আর বলে, এতক্ষণে তোর খেয়াল পড়েছে আমি কি বলেছি? তাহলে তোর কি মনে হয় আমি তোকে সুন্দর বলবো? এই বলেই সুগা আবারও হাসতে শুরু করে। এইদিকে জিমিন তো রাগে ফুঁসতে থাকে আর বলে, আমাকে বাদরের মতো লাগছে তাই না? আর তোমাকে দেখতে কেমন লাগে জানো? সাদা ভাল্লুকের মতো লাগে। সুগা জিমিনের কথা শুনে হাসি থামিয়ে দেয়, বেড থেকে উঠে দাঁড়ায় আর বলে, কি বললি তুই? আমাকে দেখতে সাদা ভাল্লুকের মতো লাগে? হ্যাঁ, ভুল কি বলেছি? তুমি তো দেখতে ঠিক সাদা ভাল্লুকের মতোই। এই কথা শুনেই সুগা জিমিনের দিকে এগিয়ে আসতে থাকে আর বলতে থাকে, কি বললি আবার বলতো? এইদিকে জিমিন একটু একটু করে পেছনের দিকে পেছাতে থাকে আর কিছু বলতেই যাবে, তখনই দরজা খোলার শব্দ শুনতে পায় আর দুজনেই দরজার দিকে তাকায়। জিন বেগম দরজা খুলে জিমিনের রুমের ভিতরে আসে। জিন বেগম সুগাকে জিমিনের রুমে দেখতে পেয়ে বলে, সুগা তুই এখানে? তোদের কি সব গোছানো হয়ে গেছে? আমরা কিন্তু কাল সকাল সকাল যাব, সকালে গোছাতে সময় পাবি না, তাই এখনই তোদের প্রয়োজনীয় জিনিসগুলো গুছিয়ে নে। মামনি, আমরা ছেলে মানুষ, আমাদের কাপড় গোছাতে 2 দিন লাগে না, কিন্তু তোমার মেয়ের 2 দিন বসে লাকেজ গুছাবে, তারপরেও বলবে ওটা আনতে ভুলে গেছি, এটা আনতে ভুলে গেছি, দেখে নিও। ইস, আমরা মেয়েরা কখনোই এমন বলি না, তোমরা ছেলেরা এমন বলো। এরা তো আটা ময়দা সুন্দরী, যেখানেই যাও আগে মেকআপ বক্সটা নিয়ে যাও, আমাদের ছেলেদের এত মেকআপ লাগে না, বুঝছিস? কি বললে তুমি? আমরা আটা ময়দা সুন্দরী? আসলে সত্যি কথা বলতে তোমরাই তো সেই আটা ময়দা সুন্দরী মেয়েদের পিছনেই ঘুরঘুর করো, তাদের কি পছন্দ করো। কি করছিস তোরা? কথায় কথায় শুধু ঝগড়া করছিস কেন? হ্যাঁ, 1 মিনিটও শান্ত থাকতে পারিস না নাকি? সুগা জিমিন দুজনেই চুপ হয়ে যায় জিন বেগমের ধমক শুনে। বিশ্বাস করো মা, আমি কিছু করিনি, ওই সুগা ভাইয়াই আমার সাথে ইচ্ছে করে ঝগড়া লাগাচ্ছে। আমি ঝগড়া করছি নাকি তুই করছিস? হয়েছে, আমি জানি তোমরা কারোর থেকে কেউ কম না। সুগা এখন রুমে যা, অনেক রাত হয়ে গেছে। আর জিমিন, তোর কি কাপড় গোছানো হয়ে গেছে? সুগা জিন বেগমের কথা শুনে বিড়বিড় করে বলে, তোকে তো আমি পরে দেখে নিব হাঁসের বাচ্চা। সুগার বিড়বিড় করে কথাটা জিন বেগম না শুনলেও জিমিন ঠিকই শুনতে পায়। তখন জিমিনও বিড়বিড় করে বলে, ইস, পরে দেখে নেবে, আমিও দেখবো সাদা বিলাই কি করতে পারো। তবে সুগা কথাটা শুনতে পায় না, ও জিমিনের রুম থেকে চলে যায়। এইদিকে জিন বেগম বলে, জিমিন, এই নে তোর একটা 3 পিস, আমার রুমে ছিল। জিমিন জিন বেগমের হাতে 3 পিসটা দেখে নিজের হাতে নিয়ে নেয় আর বলে,
আমি তো এটাই খুঁজতেছিলাম কিছুদিন ধরে। এটা তুমি কোথায় পেলে মা? কোথায় আবার, আমার আলমারিতে পেয়েছি তোর বাবার জন্য কাপড় বের করতে গিয়ে। তুই তো নিজের জিনিস গুছিয়েও রাখতে পারিস না, বিয়ে দিলে যে কি করবি আল্লাহই জানে। জিন বেগমের মুখে বিয়ের কথা শুনে জিমিনের মুখটা কালো হয়ে যায়। তোর সবকিছু ভালো করে গুছিয়ে নিস, পরে বলতে পারবি না এটা আনি নাই ওটা আনি নাই। 3 দিনের জন্য কিন্তু যাচ্ছি, যা লাগবে সেগুলোই নিয়ে নিস। জিন বেগম এই কথা বলতে বলতেই জিমিনের রুম থেকে চলে যায়। এইদিকে জিমিন মন খারাপ করে দাঁড়িয়ে থাকে। অন্যদিকে আয়ু লাকিজ গুছাতে ছিল, জেহব আয়ুকে হেল্প করতেছিল। আয়ু, সব ঠিকঠাক ভাবে নিয়েছো তো? এদিকে আয়ু অন্যমনস্ক হয়ে কিছু একটা ভাবছে। জেহব সেটা লক্ষ্য করে। জেহব আয়ুর কাছে আসে আর বলে, আয়ু, কি হয়েছে তোমার? তুমি কি ভাবছো এত? কতক্ষণ ধরে তোমাকে ডাকছি কিন্তু তুমি তো শুনছোই না। কি হয়েছে আমাকে বলো। আয়ু জেহবের কথা শুনে জেহবের দিকে তাকায় আর বলে, জেহব, আমার না জঙ্কুকের জন্য খুব খারাপ লাগছে। আয়ুর কথা শুনে জেহবেরও মনটা খারাপ হয়ে যায় আর বলে, আয়ু, আমারও আমার ভাইয়ের জন্য খারাপ লাগছে। বড় ভাই হয়ে কিছুই করতে পারছি না। বাবাকে কত বুঝালাম কিন্তু বাবা আমার কথাই শুনছে না। ছেলেটা কাউকে কিছু বলতেও পারে না। উপরে সবাই দেখে ও ভালো আছে, ও ঠিক আছে, কিন্তু জেহব জঙ্কুক একটু ভালো নেই জানো। আমি জানি আয়ু, তবে তোমাকে একটা কথা বলি, যদি জঙ্কুক কোনো ভুল সিদ্ধান্ত নেয় তাহলেও আমি ওর সাথে থাকবো বড় ভাই হিসেবে। আচ্ছা, কাকাইকে সব বলে দিলে কেমন হয়? তুমি ভালো করেই জানো আয়ু, কাকাই কাউকে ওয়াদা দিলে সেই ওয়াদা কখনো ভাঙে না। আর সব থেকে বড় কথা, বাবা চায় না যে তাদের ভাই বোনদের মাঝে কোনো ঝামেলা হোক। তাই বলে জঙ্কুক এইভাবে কষ্ট পাবে? আরে তুমি এত ভেবো না তো, যা হবে পরে দেখা যাবে। তবে এখনো হাতে একটা অপশন আছে, সেটা হলো তে। তে কি চায় সেটা আগে দেখতে হবে। তুমি এটা ঠিক বলেছো, তবে তের মুখ দেখে কিন্তু এখনো কিছু বোঝা যাচ্ছে না। সব জিনিস মুখ দেখে বোঝা যায় না, কিছু জিনিস সময় সময় দেখতে হয়। আচ্ছা, এখন অনেক রাত হয়েছে, এখন ঘুমিয়ে পড়ো। আমাদের তো আবার সকাল সকালই বের হতে হবে নাকি? আয়ু কিছু আর বলে না, সবকিছু গুছিয়ে রেখে এসে বিছানায় শুয়ে পড়ে। তে তার রুমে বসে নাচতে নাচতে লাকিজ গুছাতে ছিল। তের খুব খুশি লাগছে, অনেকদিন পর কোথাও বেড়াতে যাবে। কাভার থেকে সব ড্রেস বের করে বেডের উপরে রেখেছে আর দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাবছে কোনটা কোনটা নিবে। 2 থেকে 3 দিন থাকবে, হলুদ সন্ধ্যা, বিয়ে, বউ ভাত, এতগুলো রিসেপশন, কখন কোনটা পড়বে সে দাঁড়িয়ে দাঁড়িয়ে সেটাই ভাবছে। দাঁড়িয়ে দাঁড়িয়ে এত কি ভাবছিস? ভাবছি কোন দিন কোনটা পরবো, কোনটা পরলে আমাকে দেখতে বেশি সুন্দর লাগবে। আচ্ছা, এই লেহেঙ্গাটা পরলে আমাকে দেখতে কেমন লাগবে? তে লেহেঙ্গাটা হাতে নিয়ে নিজের সামনে ধরে আর পিছনে ঘুরে তাকায়। যখনই পিছনে ঘুরে দাঁড়ায় 440 ফুটে ঝটকা খায়। সামনে জঙ্কুককে দাঁড়িয়ে থাকতে দেখে হাত থেকে লেহেঙ্গাটার সাথে সাথে পড়ে যায়। তে তার ভাবনায় এতটাই ডুবেছিল যে কে ওর সাথে কথা বলছে সেটাই সে খেয়াল করেনি। এদিকে জঙ্কুক তো তের দিকে পুরো কুচকে তাকিয়ে আছে। সেটা দেখে তে আমতা আমতা করে বলে, ভাইয়া, তুমি আমার রুমে কখন এলে? তুই যখন ইমাজিন করতেছিলি তোকে কোনটাতে বেশি সুন্দর লাগবে তখন এসেছি। তো কি যেন বলেছিলি, তোকে কোনটাতে বেশি সুন্দর লাগবে তাই তো? তে ভয়ে গুটিসুটি মেরে দাঁড়িয়ে আছে। তে চুপ করে আছে দেখে জঙ্কুক আবারও বলে, তুই বিয়ে খেতে যাচ্ছিস নাকি নিজের রূপ দেখাতে যাচ্ছিস? এতটাই ভাবনায় বিভোর যে কে রুমে আসলো কে গেল সেদিকেও তোর খেয়াল নেই। তে জঙ্কুকের কথায় কি আর উত্তর দিবে, সত্যিই তো বলেছে। এতটাই ভাবনায় যে ডুবেছিল কে রুমে এসেছে সেটা তো ও খেয়ালই করেনি, তাই চুপ করে দাঁড়িয়ে থাকে। তখন জঙ্কুক আবারও বলে, তোকে বিয়েতে যাওয়ার সুযোগ দিচ্ছি, তার মানে এই না তোর যা খুশি তাই করবি। বড় গলা, ছোট হাতা, শর্ট ড্রেস, কোনোটাই যেন পরতে না দেখি তোকে। এবারও মাথা নিচু করে দাঁড়িয়ে থাকে। তখন জঙ্কুক আবারও বলে, কি হলো, কথা বলছিস না কেন? মনে থাকবে তো? জঙ্কুকের ধমক শুনে তে একটু কেঁপে ওঠে, তারপরও আমতা আমতা করে বলে, হ্যাঁ, মনে থাকবে। মনে থাকলেই ভালো। জঙ্কুক তের দিকে কিছুক্ষণ তাকিয়ে থাকে, এরপরে একটু দূরে সরে দাঁড়ায়, কারণ তের এই ভীতু ভীতু মুখটাই তো জঙ্কুককে খুব কাছে টানে। মন চায় একটু ছুঁয়ে দিতে, মন চায় একটু আদর করতে, কিন্তু জঙ্কুক সেটা কখনোই করে না। নিজেকে অনেক কষ্টে কন্ট্রোল করে রাখে, তাই তো সবসময় তের থেকে দূরে দূরেই থাকে। জঙ্কুক চলে যেতে নেয়, আবারও পিছনের দিকে ফিরে তাকায় আর বলে, ও যে কথাটা বলতে এসেছিলাম, ওই বাসায় গিয়ে কারোর সাথে কথা বলবে না, সবসময় জিমিনের সাথে সাথে থাকবি, বিশেষ করে কায়ের সাথে তো একদমই কথা বলবি না, মনে থাকবে?
তে মাথা নাড়িয়ে হ্যাঁ বলে। সেটা দেখে জঙ্কুক ওখান থেকে চলে যায়। এইদিকে তে যেন হাঁপ ছেড়ে বাঁচে আর মনে মনে বিড়বিড় করে বলে, একবার তো ওই বাসায় যাই, তারপরে কি করব না করব সেটা আর আপনি কি করে দেখবেন? জঙ্কুক তের রুম থেকে বেরিয়ে এসে কোনো দিকে না তাকিয়ে সোজা নিজের রুমে চলে যায়। এদিকে আরএম সাহেব পানি খাওয়ার জন্য নিচে যাচ্ছিল। জঙ্কুককে তের রুম থেকে বেরোতে দেখে আরএম সাহেবের মাথায় তো রাগ উঠে যায়। জঙ্কুক রুমে এসে শুয়ে পড়ে আর শুয়ে শুয়ে কিছু একটা নিয়ে ভাবতেছিল। তখনই আরএম সাহেব জঙ্কুকের রুমে আসে। জঙ্কুক, তোমার সাথে আমার কিছু কথা আছে। জঙ্কুক আরএম সাহেবের কথা শুনে উঠে বসে আর বলে, হ্যাঁ বাবা, কি বলবে বলো। জঙ্কুক, তুমি যেটা করছো একদম ঠিক করছো না। তুমি ভালো করেই জানো এটা কখনোই সম্ভব না, তারপরেও এসব কেন করছো? জঙ্কুক আরএম সাহেবের কথা শুনে আরএম সাহেবের দিকে তাকায় আর বলে, বাবা তুমি কোন বিষয় নিয়ে কথা বলছো? আমি বুঝতে পারছি না। জঙ্কুক, তুমি ভালো করেই জানো আমি কার কথা বলছি। তুমি জেনিকে পছন্দ করো না, তাই আমি লিসাকে না করে দিয়েছি। তবে তুমি কখনোই তেকে পাবে না। কেন পাবে না সেটা হয়তো তোমাকে আর বলতে হবে না। জঙ্কুক আরএম সাহেবের কথা শুনে রেগে যায়, সাথে সাথে দাঁড়িয়ে বলে, এই 2 বছর ধরে একই কথা বলছো বাবা। ওকে আমি পাবো কি পাবো না সেটা নিয়ে আর তোমাকে ভাবতে হবে না। আর আমার জন্য তুমি অনেক করেছো, অনেক ভেবেছো, আর ভাবতে হবে না। এবার যা করার আমিই করব। তুমি করবে মানে? তুমি আবার কি করতে চাও জঙ্কুক? সেটা না হয় সময় হলেই দেখতে পাবে। জঙ্কুক, তুমি যাই করো না কেন তোমার জন্য যেন আমাদের 2 ভাইয়ের সম্পর্ক নষ্ট না হয়, এটা মাথায় রেখো। তোমার জন্য আমি আমার ভাই বোনদের সাথে সম্পর্ক নষ্ট করতে পারবো না। এই কথাটা ক্লিয়ার করে বলে দিলাম তোমাকে। তোমার কার সাথে সম্পর্ক থাকলো বা থাকলো না সেটা দেখার সময় আমার নেই। তুমি চাইলেই সব ঠিক করতে পারতে, কিন্তু তুমি সেটা করোনি বাবা। তুমি আমাকে ভুল বুঝছো জঙ্কুক। আমি সোবিনকে বলতেই চেয়েছিলাম, তবে তে ছোট ছিল তাই আর বলা হয়নি। ভেবেছিলাম পরে বলবো, কিন্তু তার আগেই লিসা। কিন্তু লিসা ফুপি এসে বলাতেই তে বড় হয়ে গেছে, তাই না? থাক বাবা, এসব নিয়ে আমি আর কথা বাড়াতে চাচ্ছি না। তুমি এখন আসতে পারো। আচ্ছা ঠিক আছে, আমিও দেখে নিব তুমি কি করতে পারো। আরএম সাহেব জঙ্কুকের সাথে কথায় না পেরে রুম থেকে চলে যায়। জঙ্কুক রাগে ফুঁসতে ফুঁসতে ওয়াশরুমে চলে যায়। এদিকে জিন বেগম লাকিজ গুছাতে ছিলেন, কারণ কাল সকালে গোছানোর সুযোগ হবে না, তাই আগে থেকেই সব গুছিয়ে রাখতেছিলেন। বলতে গেলে গুছানো সবই শেষ, এখন রেখে শুতেই যাবে। তখনই আরএম সাহেব হনহনিয়ে রুমের ভিতরে আসে আর জিন বেগমকে উদ্দেশ্য করে বলে, এই সব কিছু তোমার জন্য হয়েছে। ছেলেকে আশকারা দিয়ে দিয়ে মাথায় তুলে ফেলেছো। আরএম সাহেবের কথা শুনে জিন বেগম বুঝতে পারে বাবা ছেলে আবারও কোনো বিষয় নিয়ে ঝামেলা করেছে। জিন বেগম বিছানা ঠিক করতে করতেই বলে, কি হয়েছে? তুমি এত চিল্লাচ্ছ কেন? আমার ছেলে আবার কি করেছে বলো শুনি। কি করেনি সেটা বলো। তোমার ছেলে এখনো কেন তের পিছনে পিছনেই ঘুরছে? ও, এই কথা? এটা তো পুরানো কথা, নতুন কিছু থাকে সেটা বলো। জিন বেগমের এমন হেয়ালি কথা শুনে আরএম সাহেব আরো রেগে যায় আর বলে, জিনু, তুমি তোমার ছেলেকে বুঝাও, এটা কখনোই সম্ভব না। আমি আমার ভাই বোনদের সাথে সম্পর্ক নষ্ট করতে চাই না ওর জন্য। এই কথাগুলো আমি তোমাদের আর কতবার বুঝাবো? আরএম সাহেবের কথা শুনে এবার জিন বেগম রেগে যায় আর বলে, তোমার কি মনে হয় আমি বললেই জঙ্কুক আমার কথা শুনবে? জঙ্কুক থেকে ছোটবেলা থেকে ভালোবাসে, আমি বললেই ও থেকে ছেড়ে দিবে? এটা তোমার মনে হয়? তাহলে তুমি কি চাচ্ছ জিন? তোমার ছেলের জন্য আমি আমার ভাই বোনদের সাথে ঝামেলা করি? তাহলে তুমি কি বলতে চাচ্ছ? আমরা ঝামেলা করছি? তোমাকে তো আগেই বলেছিলাম সুবিনকে সব বলে দিতে, তাহলে তো আর এই দিনটা দেখতে হতো না। আমি তো বলতেই চেয়েছিলাম, এর মাঝেই যে লিসা চলে আসবে সেটা কে জানতো? তুমি তো একবার সুবিনের সাথে কথা বলেই তো দেখতে পারতে, কিন্তু তুমিও বললে না আর আমাদেরকেও বলতে দিচ্ছ না। এখন তোমার যা মন চায় তুমি তাই করো, এর মধ্যে আমাকে ডাকবে না। এই কথা বলেই জিন বেগম বিছানায় এসে শুয়ে পড়ে। তোমরা মা ছেলে শুধু তোমাদের কথাই ভাবছো, তোমরা কেউ আমার কথাটা ভেবে দেখছো না। জিন বেগম আরএম সাহেবের কোনো কথায় আর উত্তর দিচ্ছে না। সেটা দেখে আরএম সাহেব লাইট নিভিয়ে এসে শুয়ে পড়ে আর বিড়বিড় করে বলে, যেমন মা তেমনই হয়েছে তার ছেলে।